জাগো না রে জাগো বন্যি শিখা, জাগো না রে জাগো বন্যি শিখা, জাগো সীমান্তে রক্ত টিকা। জাগো না রে জাগো বন্যি শিখা, জাগো না রে জাগো বন্যি শিখা। আমাদের জাতীয় কবি, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ঠিক এভাবেই আমাদের নারী জাতিকে জেগে তুলবার জন্য, তাদেরকে এগিয়ে যাবার জন্য আহ্বান জানিয়েছিলেন, তাদেরকে সাহস জুগিয়েছিলেন। আমাদের প্রিয় কবি 122তম জন্মজয়ন্তীর এই প্রাক্কালে আজ উইমেন্স ওয়ার্ল্ডে তার বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো। তার চিন্তা চেতনায়, তার লেখনীতে নারীরা কীভাবে এসেছিলেন, কীভাবে তিনি তার নারীদেরকে নিয়ে ভেবেছেন, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আই অন টেলিভিশনের নিয়মিত আয়োজন উইমেন্স ওয়ার্ল্ডে প্রতিবারের মতো আমি শামীমা মিতা আপনাদের সাথে রয়েছি এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। আর আমার সাথে দুজন অতিথি রয়েছেন যারা নজরুলকে নিয়ে ভাবেন, নজরুলকে নিয়ে কাজ করেন এবং তার বিভিন্ন দিক নিয়ে আজ কথা বলবেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের কমিউনিটি অত্যন্ত প্রিয় একজন মানুষ, সাদিয়া আফরোজ। আপু, আমন্ত্রণ আয়ন স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ সময় পেয়ে আসবার জন্য। ওনার সাথে পরিচয় হিসেবে আমি প্রথম বলতে যাচ্ছি, উনি একজন কণ্ঠশিল্পী, অত্যন্ত গুণী এবং অত্যন্ত সুপরিচিত একজন কণ্ঠশিল্পী আমাদের এই কমিউনিটি, সাদিয়া আফরোজ। আর তার সাথে রয়েছেন আরেকজন অত্যন্ত গুণী শিল্পী, গুণী একজন মানুষ, একজন নারী, সুমনা ভট্টাচার্য। আপু, আমন্ত্রণ আয়ন স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, এরকম একটি সুন্দর অনুষ্ঠানে। আর নজরুলের কবিতা আবৃত্তি করব, এটা অবশ্যই আমার জন্য একটা বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ সময় করে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমাদের সাথে যে দুজন রয়েছেন, আমি প্রথমে পরিচয় করে দিলাম যে দুজনই অত্যন্ত গুণী, তবে এটুকু বলবো যে একজন এপার বাংলার, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন আমাদের সাদিয়া আফরোজ, আর একজন ওপার বাংলার আমাদের সুমনা ভট্টাচার্য। অর্থাৎ দুই বাংলায় দুজন মানুষ, দুজন শিল্পী আজ নজরুলকে মূল্যায়ন করবেন এবং তার কাজে নারীদের প্রতি তার যে চিন্তা চেতনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে সাদিয়া আফরোজ, আপু আপনার কাছে যাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। যদিও এখন করোনার থেকে আমরা কিছুটা মুক্ত হয়েছি। অনেকদিন পর হলো, অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর আসলে কোনো চ্যানেলে আসলাম অনুষ্ঠান করতে। খুব মিস করি চ্যানেলে। আর আজকের এরকম সুন্দর একটি আয়োজন, তো আমি বেশ আগ্রহী ছিলাম এই অনুষ্ঠানটি নিয়ে এবং আসতে পেরে খুব ভালো লাগছে। না এসে পারেননি নজরুলের কথা বলবার জন্য। আমার মনে হয় আপনাকে আগেও আমি বলেছি বা বিভিন্ন অনুষ্ঠানে বলা হয়েছে, কিন্তু আপু আসতে চাননি, কারণ এই কোভিডের ভয়ে যাই হোক সব কিছু মিলিয়ে। কিন্তু আজ এই নজরুলকে নিয়ে কথা বলবার জন্য, আমাদের এই প্রিয় কবিকে নিয়ে কথা বলবার জন্য উনি আর ঘরে বসে থাকতে পারেননি, উনি চলে এসেছেন আমাদের স্টুডিওতে। তো আমি প্রথমে আপনাকে জানতে চাই, আপনি তো আমাদের এই কবিকে নিয়ে অনেক কাজ করেছেন, আপনি এখানে একটি সংগঠন নজরুল পরিষদ নিয়ে কাজ করছেন, আপনি একজন এক্সিকিউটিভ ডিরেক্টর। তো এই আপনি নজরুল পরিষদ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা আমি বলছি। নজরুল পরিষদটা আসলে আমি করেছি 2015-তে। আমি হঠাৎ করে ভাবলাম যে এই দেশে রবীন্দ্রনাথকে নিয়ে বিলেতে অনেক কাজ হচ্ছে, বেশ ভালো কাজ হচ্ছে। আমার মনে হলো যে নজরুল কিছুটা হলেও একটু অবহেলিত মনে হচ্ছে, এই জন্যে যে নজরুলের অনুষ্ঠান আমি তখন খুব একটা দেখতে পেতাম না। তো সেখান থেকেই আমার আসলে নজরুলকে নিয়ে কাজ করার ইচ্ছা, এবং ভয়ও পেয়েছিলাম যে নজরুলকে নিয়ে কাজ করাটা খুব সোজা না। অনেক নজরুলের শুধু গান গাওয়াই না, অনেক গবেষণার দরকার, ওনার জীবন সম্পর্কে জানা দরকার, এবং সঠিক তথ্যগুলো যাতে দর্শক পেতে পারেন, এবং বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা যাতে জানতে পারে নজরুল সম্পর্কে, সেটার একটা চেষ্টা থেকেই আমি নজরুল পরিষদ গঠন করি। এবং সেই 2015 থেকে 18 পর্যন্ত আমরা আমি বলবো ভীষণ সাকসেসফুল অনুষ্ঠান আমরা আয়োজন করি এবং চেষ্টা করি জি বেশ বড় করে। এবং আমরা কমিউনিটির যারা আছেন, নজরুলের
গুণী শিল্পী, গবেষক, লেখক, আবৃত্তিকার সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং আরেকটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে নজরুল পরিষদটা আসলে সবার, হ্যাঁ, যে আমি চাই যে নজরুল পরিষদে সবাই আসবে, সবাই নজরুলকে নিয়ে কাজ করবে, যারা নজরুলের সৃষ্টিকে ভালোবাসেন তারা আসবেন। আর এই তো, আর করোনার কারণে কিছুটা পিছিয়ে গেছি, ব্যাঘাত ঘটেছে, কিন্তু আপনারা তো তারপর করছেন বোধহয়। জি। হ্যাঁ, তারপরে আমরা করছি, আমরা এখন আরেকটা সংগঠন আমরাই করেছি, সম্মিলিত রবীন্দ্র নজরুল পর্ষদ, ওখান থেকে আমরা করছি অনলাইনে। আর নজরুল পরিষদ শীঘ্রই অনলাইনে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করবে। অনলাইনে করছেন, কিন্তু যদি পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যায় তাহলে অবশ্যই জি। আপনারা আবার লাইভ অনুষ্ঠানগুলো করতে জি জি, বলবেন। অবশ্যই, তখন আমরা আবার আগের মতো করে করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবার আপনার কাছে। সুমনা আপু, কেমন আছেন প্রথমেই বলবো যে? ভালো আছি। হয়তো মানসিকভাবে কতটা জানি না, কারণ এখনো চারিদিকে করোনার যে ভয় চলছে তাতে এখন তো খুব আবার মানসিক ইন্ডিয়ান শান্তিতে, যেটা, হ্যাঁ, এটা হ্যাঁ নিয়ে। হ্যাঁ, মানসিকভাবে যে খুব শান্তিতে আছি তেমন বলা যায় না, কিন্তু এখানে পরিস্থিতি তো অনেকটাই এখন বেটার, তো ভালো আছি। যাক, ভালো লাগছে আপনাকে পেয়ে। যেটা বলেছি, আমাদের এপার বাংলা এবং ওপার বাংলা, বাংলা চর্চা যে জায়গায় সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের বাংলাদেশ এবং কলকাতা। এই পরে বোধহয় বলবো যে এই পরে তৃতীয় বাংলা খ্যাত এই লন্ডন, তাই না? এখানে আমরা একদম, ঠিক তাই। একদমই। এই পরে কিন্তু আমরা এই এপার বাংলা ওপার বাংলা থেকে সবাই চলে এসে এখানে খুব বাংলা চর্চাটা খুব ভালোভাবে হচ্ছে, যেটা ভালো লাগে দেখতে। তো আপু, আপনাকে যেটা বলবো যে এই যে আমরা আমাদের প্রিয় কবি, আমাদের বিদ্রোহী কবি, অনেক নামে তাকে আমরা সম্বোধন করে থাকি, আমাদের এই কবিকে নিয়ে আপনি ওপার বাংলাতে যারা আছেন, কতটুকু তাকে নিয়ে কাজ হচ্ছে বা কতটুকু মূল্যায়ন হচ্ছে আপনাদের বাংলাতে? না, কলকাতাতে তো নজরুলকে নিয়ে অনেক কাজ হয়। আমরা ছোটবেলা থেকেই নজরুল জয়ন্তী পালন করে বড় হয়েছি। তবে আর তাছাড়া ভারত সরকার তো কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ আখ্যা দিয়েছেন এবং পুরস্কৃত করেছেন, হ্যাঁ, তাকে সম্মানিত করেছেন। তবে এই একটা বিষয়ে আমার একটা বক্তব্য আছে, এপার বাংলা বা ওপার বাংলা বলে কিছু নেই, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে ভালোবাসি, আমরা সবাই কিন্তু বাঙালি, মনে প্রাণে বাঙালি। সেটাই বিশ্বের কাছে আমাদের একমাত্র পরিচয়। এবং আমরা বাংলা ভাষাকে নিয়ে আমরা কিন্তু দুই বাংলার মানুষই এগিয়ে যাচ্ছি বিশ্বের কাছে, নিজেদেরকে বাংলা ভাষাকে আরও, বাংলা সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছি। খুব আমার সুন্দর করে বলেছেন। অবশ্যই আমরা বাঙালি, এই কারণেই আমাদের এই প্রিয় কবিকে নিয়ে আজ আপনারা দুজন এখানে, কিন্তু কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই চাই আমাদের এই প্রিয় কবি এই বাংলা সংস্কৃতিকে যেভাবে সমৃদ্ধ করেছে, বাংলা সংস্কৃতিকে যদি আমরা ধরি, রবীন্দ্রনাথ এবং নজরুল একেবারে বলা যায় যে দুই চোখের মতো, কাউকে রেখে কাউকে করা যাবে না। কারণ নজরুলের যে সৃষ্টি, তার যে বিভিন্নভাবে যে তার বিদ্রোহী দিকটা এবং ধর্মীয় দিকটা, সে কিন্তু শুধু মুসলিম নয়, হিন্দুদের নিয়েও তার অনেক রচনা, অনেক কিছু ছিল। প্রতিটি বিষয় নিয়ে সে লিখেছেন এবং নারীদেরকে নিয়েও সে লিখেছেন। তার যে অসাধারণ লিখনী, নারীদেরকে নিয়ে যে কবিতা বা গান, এটা কিন্তু অসাধারণ। তো আমি আপনাকে বলবো যে যেই বিষয়ে আমরা আজ কথা বলছি, যে কারণ আসলে নজরুলকে নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমাদের শেষ না, তার অনেক দিক নিয়ে কথা বলা যায়। এটা আমার সাথে আপু, সাদিয়া আপু একমত হবেন যে তার যে জীবন ছিল, সে ছোটবেলা থেকেই দুঃখমিয়া, অনেক দুঃখের মধ্য দিয়ে, অনেক কষ্টের মধ্য দিয়ে সে কিন্তু এগিয়ে গেছে। তো তারপর আমরা এই নারীদেরকে নিয়ে তার যে লিখনী বা তার চিন্তা ভাবনা চেতনা, এটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। তো আপনার কাছে কি মনে হয় যে নজরুলের লেখনীতে নারীরা কিভাবে এসেছে? নজরুলের, আমি যেহেতু কবিতা নিয়ে কাজ করি মূলত, সেই জন্য কবিতার বিষয়ে আমি বলবো যে একদিকে উনি সামাজিক বৈষম্য, পরাধীনতার গ্লানির বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ, সেটা একদিকে, আবার অন্যদিকে রয়েছে প্রেমের কোমল স্পর্শ। এই দুটোই নজরুলের কবিতার কিন্তু মূল সম্পদ। এবং উনি ওনার বিভিন্ন কবিতায়
নারীদের সম্বন্ধে বিভিন্ন বিষয় উঠে এসছে। তার মধ্যে মূলত উনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে নারীরা সমাজে যে বঞ্চনার শিকার, যে বৈষম্যের শিকার, নারী পুরুষের মধ্যে এই যে ভেদাভেদ, সবসময় যে নারীদেরকে একটা হেয় করে দেখার, সমাজে ছোট করে দেখার, তাদেরকে হীন ভাবার যে একটা পুরুষতান্ত্রিক সমাজের যে একটা দৃষ্টিভঙ্গি, সেটার বিরুদ্ধে কিন্তু উনি সোচ্চার হয়েছিলেন, প্রতিবাদী। এবং সেটা সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা কিন্তু আজকের আমাদের পৃথিবী কিন্তু অনেকটা বদলে গেছে। উনি এই প্রতিবাদটা করেছেন আজ থেকে 100 বছর, প্রায় 100 বছর আগের একটা সমাজে দাঁড়িয়ে। এবং আমরা ধরে নিতে পারি তাহলে তিনি কি ধরনের প্রতিকূলতা সেই সমাজ থেকে পেয়েছিলেন, বা কি পরিমাণে তিনি তার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল। কিন্তু তিনি সেই সবের কোনো কিছুর পরোয়া না করে কিন্তু তার বিভিন্ন গানে, তার বিভিন্ন কবিতার মধ্যে নারীদের জীবন, তাদের জীবনকে আরও উদযাপন করার জন্য, তাদের এই যে সামাজিক বৈষম্য, লাঞ্ছনা, বঞ্চনা থেকে বেরিয়ে এসে নারী মুক্তির কথা, নারীর স্বাধীনতার কথা বারবার বলেছেন। তারই একটি বিখ্যাত লেখা নারী কবিতাটি সকলেরই প্রায় জানা। সেই কবিতাটি আজকে আমি পড়তে চাই এখানে। তার থেকেই আমরা বুঝতে পারবো এই কবিতাটির মাঝে কিন্তু তিনি অনেক কথা বলে গেছেন। একদম এই কবিতাটির মাঝে তিনি বলে গেছেন যে পুরুষদেরকে মানে কিছুটা মানে সাবধান করেও দিয়ে গেছেন যে তোমরা যে, যদিও আমি কবি আবৃত্তি মানুষ নই, তারপর আমি অনেকবার শুনেছি যে তোমরা যে যে খাঁচা বা বানাবে, এতে হয়তো একদিন তোমাদেরকে বন্দী হতে হবে, তোমরা নারীদেরকে এখন বন্দী করো না। এ ধরনের অনেক কথা বলে গেছেন। আপা, আমার মনে হয় আমরা আপনার কবিতাটি অবশ্যই শুনবো। তো আমাদের সাথে একজন কলাই রয়েছেন, দিদি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কলাই কে রয়েছেন আমাদের সাথে? মানে এটা করা কি মানে মানে হ্যালো দেনে, এটা তো আমরা নারীদের লাগি অনেক। আপু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলাই কেটে গেছে। আমি ওনার একটু কথা শুনতে পাচ্ছিলাম, উনি নারীদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন। আপনি যদি আমাদের অনুষ্ঠানের সাথে থেকে থাকেন এখনও, আপনি আবার চেষ্টা করেন। আপনার খুব সুন্দর কিছু কথা আমি শুনেছি, তো এই কথাগুলো আমি চাই যে আমাদের দর্শকরা শুনুক। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা মনে হয় সুমনা ভট্টাচার্যের নারী কবিতাতে চলে যাই। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারি বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষা লয়ে, নারী যোগাইছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুনীর সুশ্যামল। নরবাহে জল নারীবাহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণ রৌপ অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী।
আপনারই আজ প্রকাশের তব নাই সে ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসের চিহ্ন ওই যত আভরণ। ধরার দুলালি মেয়ে, ফিরো না তো আর গিরিদরি বনে পাখি শনে গান গে। কখন আসিল প্লুটো যমরাজ নিশিত পাখাই ওরে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরে, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে যমপুরী নাগিনীর মতো আয় মা পাতালে ফুঁড়ে, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে, লুটাই পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুটো বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। অসাধারণ। অসাধারণ সুমনা। ধন্যবাদ। তবে শেষের কথাটার সাথে আমরা সবাই একমত যে সেদিন দূরে নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। তবে যেটা বলেছেন আপনি যে 100 বছর আগে লিখে গেছেন প্রায়, তো আজ কিন্তু এই কথাটা একদম তার কথাটা সত্যি হয়ে গেছে। আমি ঠিক, একদম তাই। সাদিয়া আপু মনে হয় আমার সাথে একমত হবেন যে আজ কিন্তু পুরুষের পাশাপাশি নারীরা প্রতিটি জায়গাতেই চলে এসেছে একেবারে। সেটা কাজী নজরুল ইসলাম আজ থেকে 100 বছর আগে ভেবেছিলেন। আসলে উনি উনার যুগের থেকে অনেক বেশি অগ্রদূত ছিলেন, যেটা উনি তখন ভেবেছিলেন, যেটা সাধারণ মানুষ এভাবে আসলে ভাবতে পারেনি নারীদেরকে নিয়ে। আসলে বাংলা সাহিত্যের আকাশে একেবারে যদি বলা যায় যে কাজী নজরুল ইসলাম যে একেবারে ধূমকেতুর মতো উদয় হয়েছিলেন, তার যে লেখনী বিভিন্ন দিক নিয়ে, তার বিদ্রোহী বলেন, তার প্রেমের কবিতা বা প্রেমের লেখনী সব কিছুতেই সমান দক্ষতা ছিল তার। সাদিয়া আপু, আপনার কাছে যাচ্ছি যে এই যে নারীদেরকে নিয়ে তার লেখা, এটা আপনি কতটুকু মূল্যায়ন করছেন? আমি যেটা বললাম যে তখনকার দিনেই সেই 100 বছর আগে কাজী নজরুল ইসলাম ছিলেন তার যুগের থেকে অনেক বেশি এগিয়ে, এবং উনি নারী জাগরণের আহ্বানের পাশাপাশি নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও জ্ঞাপন করেছেন ওনার লেখনীতে, ওনার কবিতায়, ওনার কাব্যগ্রন্থে। এবং তখনই তিনি যেটা আসলে সবাই জানেন যে তখনকার সেই সামাজিক যে একটা ধর্মীয় একটা ধর্মান্ধতা ছিল, যেটা সামাজিক বেড়াজাল ভেঙে উনি বিয়ে করেছিলেন প্রমীলা দেবীকে। হ্যাঁ, এবং সেটাও অনেক সাহসের ব্যাপার ছিল সেই সময়। এবং নারীদেরকে উনি ভীষণ শ্রদ্ধা করতেন। যেমন বীরেন্দ্র কুমারের মায়ের নাম ছিল বিরজা সুন্দরী দেবী। কাজী নজরুল ইসলাম ওনাকে মা বলে ডাকতেন। তারপর ওনার বয়সের যারা ছিলেন বড়, ওনার সবাইকে উনি বোনের মতো মায়ের মতো স্নেহ করতেন, শ্রদ্ধা দিতেন ওরকম। এবং ওনার লেখনীতে এইভাবে ব্যাপকভাবে নারীর যে একটা অবস্থা, নারীর যে সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক যে একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা উনি বারবার বলে গিয়েছেন। সুমনা যেটা বলল যে নারী কবিতা, সেই নারী কবিতাটি কেউ পড়লেই কিন্তু বুঝে যাবেন যে কাজী নজরুল ইসলাম কোথায় নিয়ে এসেছেন বা দেখতে চেয়েছেন। ঠিক সেই জায়গাটাতে উনি চলে এসেছেন। তার তো অনেক প্রেমের কবিতা, যেমন তার বিদ্রোহের কবিতা, জাগরণের কবিতা বা লিখনী, তেমন তার প্রেমের কবিতা, প্রেমের গানগুলো কিন্তু অসাধারণ, গভীর প্রেমের গান তার। তো আপনি তো গানের শিল্পী, আমাকে একটু আপনার কাছ থেকে একটি প্রেমের গান বা কিছু শুনতে পারি?
যদিও আরও শুনবো, আমাদের হাতে সময় আছে, কিন্তু ঠিক, হ্যাঁ, একটু অবশ্যই শুনতে চাই। আমার শোনাবো। মনে হয় দর্শক যারা আছেন তারা অপেক্ষা করছেন আপনার কাছ থেকে কিছু শুনতে। অবশ্যই শোনাবো। যেটা নজরুল ছিলেন আসলে ভীষণ মেধাবী, এবং উনি যেহেতু আমাদের বলা হয় যে উনি যে কাব্যগ্রন্থগুলো করে নিয়েছে, ওনাকে বিদ্রোহী কবি হিসাবে সবাই চেনেন। কিন্তু সেই বিদ্রোহী এবং সেই যে বিদ্রোহী, উনার যে রাগ, যে ক্ষোভ তখন সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে ওনার যে আন্দোলন বলবো আমি, সেটার আড়ালে কিন্তু ওনার ভীষণ একটা রোমান্টিক মন ছিল, যে যার জন্য উনি এত অদ্ভুত সুন্দর প্রেমের গান কবিতা লিখে গিয়েছিলেন। তো আমি যেহেতু আজকে আমাদের আসলে আলোচনার অনুষ্ঠান, আমরা বসেছি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলতে, তো আমি গাইছি একটি গান, খুব জনপ্রিয় একটি গান, আমি চেষ্টা করছি। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারি পিয়াসী বাসনায়, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। অসাধারণ। আসলে নজরুলের আমি আচ্ছা সুমন আপু আপনি বলেন। আপনি না, আমার গান শুনে ভীষণ ভালো লাগলো। গানটা আমার খুব প্রিয় একটা গান নজরুলের অনেক গানই আছে যেগুলো ভীষণ প্রিয়, কিন্তু এই গানটা আমার ভীষণ ভালো লাগে শুনতে, যতবারই শুনি এত ভালো লাগে। সেই আমি দেখতে পাচ্ছি সুমনা খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বললাম যে আপু আপনি বলেন, আমিও কিছু বলতে যাচ্ছি। মানে আসলে এ ধরনের নজরুলের গান নিয়েও যখন আমরা কথা বলি, তার ভালোবাসার গানগুলো, সেখানেও কিন্তু নারী চলে আসে। তার ভালোবাসা, তার প্রেম, সবকিছু যে কোনো মানুষেরই, পুরুষ বলেন, একজন পুরুষের তার প্রতিটি কাজের পিছনেই কিন্তু একজন নারী। অবশ্যই তার যে ভালোবাসার গানগুলো, অসাধারণ কিছু গান। উনি কিন্তু সরাসরি প্রতিটি গানের মধ্যে আছে না, সরাসরি ভালোবাসি বা এই ধরনের কথা কিন্তু কম সেইভাবে আপনার, সরি আমি আপনাকে একটু থামাচ্ছি, সেই জন্য আমি বলছি এই যে গানের কথাটি, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, এই যে ওনার যে মনের যে একটা গভীরতা এবং ওনার ইমোশনের যে একটা গভীরতা, সেটা বুঝতে হলে কিন্তু এই গানগুলো এবং এই কবিতাগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, এবং সেটা কিন্তু খুব সহজেই কেউ লিখে ফেলতে পারেনি, ঠিক না? সেরকম এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ওনার কথাগুলোতে, ভালোবাসার কথাগুলো কিন্তু উনি একটু অন্যভাবে লিখেছেন, যেটা বুঝতে হলেও আপনাকে আরেকটু মানে তার দিকে যেতে হবে, আরেকটু বুঝতে হবে, পড়তে হবে, আরেকটু পড়তে হবে তার লেখাগুলোকে, যে কিভাবে সে ভালোবাসাটাকে প্রকাশ করেছেন। নট সহজ, খুব ইজিভাবে। আমরা অনেক গান দেখি যে এই যে বর্তমানে যে গানগুলো হচ্ছে। আমার সাথে রয়েছেন দুজন অতিথি যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, তাদের জন্য আমি আবার পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন সাদিয়া আফরোজ এবং রয়েছেন সুমনা ভট্টাচার্য। তাদের সাথে আমরা নজরুলকে নিয়ে গল্প কথায় মেতে উঠেছিলাম। তার যে লিখনী, তার যে লিখায় নারীদের যে কতটা উপরে তিনি রেখেছেন, নারী যে কোন জায়গাতে তিনি নারীদেরকে দেখতে চেয়েছেন, সেই এত বছর আগে সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং তার আসলে কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে। তার ভালোবাসার যে বিষয়গুলো, তার প্রেম কতটা গভীর ছিল, তার লিখনীতে তা প্রকাশ পেয়েছে। আমরা ছিলাম সাদিয়া আফরোজ আপনার কাছে, তার যে একটি প্রেমের গান আমরা শুনলাম, শুনে মুগ্ধ হলাম। তো এই প্রেমের বিষয়টিগুলো নিয়ে আমি কি সাদিয়া সুমন আপার কাছে চলে যাব, নাকি আপনি আরেকটু কিছু বলবেন? আমার মনে হয় যে আমরা
সুমনা এত ভীষণ ভালো আবৃত্তি করে যে আমি ব্যক্তিগতভাবে শুনতে চাই, আপনার আর একটু গান আবৃত্তি শুনে শুনতে কিন্তু চাই। খুব এক্সাইটেড, একদম মানে বিমোহিত ছিল দেখলাম। যদিও আসলে নজরুলের কথা, গান এগুলো শুনতে গেলে, বলতে গেলে আমরা সবাই খুব বিমোহিত হয়ে যাই। আমি তো ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই এবং সবসময় এক্সাইটেড থাকি। নজরুলের যে কোনো ইভেন্ট হলে খুব আবেগপ্রবণ হয়ে যায় আসলে। আচ্ছা, সুমনা আপু, আপনার কাছে যাচ্ছি। তো নজরুলের এই প্রেমের বিষয়টি, আপনি তো নারীদের নিয়ে একটি খুব অসাধারণ যে কবিতা, আমি মনে হয় প্রতিটি নারী এই কবিতাটি শুনেছে এবং এটা উপলব্ধি করেছে যে নারীদের আসলে কোন জায়গায় যাওয়া উচিত, কী করা উচিত। তো প্রেমের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সেখানেও কিন্তু নারী চলে আসে। হ্যাঁ, অবশ্যই। নজরুলের যে লেখার, সাহিত্যকর্মের বা যদি কবিতা, গান সব কিছুরই একটা অন্যতম দিকই হচ্ছে প্রেম, এই বিষয়টা। তো আজকে আমি নজরুলের একটি চিঠি পড়ব এখন, যেটা ওনার যে বলা হয়েছিল 1921 সালে। যদিও এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক দ্বিমত রয়েছে, তবুও বিষয়টা এরকম ছিল বলে জানা যায় যে 1921 সালে কুমিল্লায় কাজী নজরুলের বিবাহ স্থির হয়েছিল নার্গিসের সাথে। কিন্তু কাবিনের শর্ত শুনে নজরুল ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উনি চলে আসেন, কলকাতায় ফিরে আসেন, বিবাহ সম্পন্ন করেননি। আবার অনেক ঐতিহাসিক বলেন না, বিবাহ সম্পন্ন হয়েছিল। এটা নিয়ে একটা দ্বিমত আছে এবং বিতর্ক আছে। কিন্তু এরপরে প্রায় দীর্ঘ 16-17 বছর নার্গিসের সাথে নজরুলের কোনো যোগাযোগ ছিল না, এবং প্রায় 16-17 বছর পরে এটাও শোনা যায় যে নার্গিস নজরুলকে একটি চিঠি লিখেছিলেন এবং তার উত্তরে কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিলেন, বিখ্যাত গান, যারে হাত দিয়ে তুমি মালা দিতে পারো নাই। এবং তার কিছুদিন পরে এই চিঠিটি লিখেছিলেন, যেটি কাজী নজরুল ইসলামের নার্গিসকে লেখা প্রথম এবং শেষ চিঠি। সেই চিঠিটি আজকে আমি একটু সকলের সাথে শেয়ার করতে চাই। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল। তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমার কোনো জিঘাংসা পোষণ আমি করি না, আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে। অন্তরের সে আগুন বাইরের সেই ফুলহারকে স্পর্শ করতে পারিনি। তুমি ভুলে যেও না, আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়, আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন, তুমি কি জানো বা শুনেছ জানি না, আমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই।
তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না। পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি। আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাইনে। জানি নে, হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাইবা হলো এ ধুলির ধরায়, প্রেমের ফুল এ ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পাইনি, শিরি ফরহাদকে পাইনি, তবু তাদের মতো করে কেউ কারও প্রিয়তমাকে পায়নি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য। আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এ ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ, মুক্তি, তবেই হবে সর্ব দুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা। মহাকাল যে কত স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি ঔদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লিখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি, বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবজ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী, নজরুল ইসলাম। এটা ছিল নার্গিসকে লেখা তার কবিতা। হ্যাঁ, হ্যাঁ, অথচ চিঠি। হ্যাঁ, চিঠি। কিন্তু কতটা গভীর ছিল, সে কিভাবে অনুভব করেছে। আপনি যেটা বললেন যে নার্গিসের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, অনেকেই বলেন যে তাদের কাবিন হয়েছিল, তারপরে সে ঘর জামাই থাকতে হবে বলে সে সেটা কন্টিনিউ করেনি, সেখান থেকে সে ফিরে এসেছে। এবং অনেকেই বলেন যে না, হয়নি, মানে কাবিনটা হয়নি। তো তারপরও সেই নার্গিসের জন্য তার যে
ভালোবাসা, অনুভব, গভীর ভালোবাসা। সেই 15 বছর পর সে লিখেছে এবং সর্বোপরি তার প্রতি যে গভীর শ্রদ্ধা, শুধু ঠিক। প্রেম না, প্রেমের সাথে শ্রদ্ধারও একটা ব্যাপার থাকে, ঠিক। সেটা ছিল ওনার অন্তরে। আপু, সাদিয়া আপু, এই কবিতা, এই চিঠিটা পড়ার পরে সে যে এই বিষয়গুলো নিয়ে যে অনেক গান করেছে, আপনার কাছ থেকে আমার একটি গান শুনতে ইচ্ছে করছে, একটি প্রেমের গান। নিশ্চয়ই, ঠিক আছে। প্রেমের তো অনেক গান করেছে আচ্ছা, নজরুল। হ্যাঁ, আমি গানে যাওয়ার আগে একটি কল নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই, আমাদের কলা নিশ্চয়ই। রয়েছে, যদি আজ আমরা আসলে তার কবিতা গানে এতটাই মগ্ন নিশ্চয়ই। রয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা, কি রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মিতা ভাবি, জিনাত বলছিলাম। কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের সবাইকে অনেক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমাদের আরেকজন গুণী শিল্পী আমাদের এখানে জিনাত শফিক আমাদের সাথে রয়েছেন। আশা করি ভালো লাগছে আমাদের অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। আপুর আবৃত্তি শুনলাম মাত্র, খুব ভালো লাগলো। তার আগে সাদিয়া আপুর গান শুনলাম। আমার অনেক পছন্দের একটি গান গাইলেন। এই গানটি আমি রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম, আর উনি গানটি গেয়ে ফেলেছেন, খুবই ভালো লেগেছে। আপুকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর গেয়েছেন, খুবই ভালো লেগেছে। অনেক আমার অনেক পছন্দের ধন্যবাদ একটি গান আমাদের সাথে গাওয়ার থাকবার জন্য। আমাদের অতিথিদের কাছে কোনো রিকোয়েস্ট আছে সাদিয়া আপুর কাছে? যদিও উনি খুবই ভালো গান করেন, আমাদের অবশ্যই একটি প্রেমের গান শোনাবেন এখন। উনি, আমরা অপেক্ষা হ্যাঁ, করছি। আমার পছন্দের গান উনি অলরেডি গেয়ে ফেলেছেন। তারপর আমি আরো একটি বা দুটি গান রিকোয়েস্ট করতে চাই, যদি ওনার প্রিপারেশন থাকে, যদি গাইতে পারে। যদি এই গানটা গাইতে পারে, পরদেশি মেঘ যা ওরে, এটা যদি গাইতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আমি বলছি, আপু কি যদি শুনতে আরেকটা পাচ্ছেন? গান আমি বলতে চাই, ঠিক শুনতে আমার পাচ্ছি না। নয়নে নয়নে রাখি। আচ্ছা। যদি দুইটা গান যে কোনো একটা লিখ করতে পারে, অনেক অনেক ধন্যবাদ। খুব খুশি হব। অনেক অনেক ধন্যবাদ জিনাত শফিককে আমাদের সাথে থাকবার জন্য। এটা হচ্ছে আমার মনে হয় একটু আমাদের সাউন্ডের জন্য সাদিয়া আপু শুনতে পাইনি। পরদেশি মেঘ যাও এ বইয়ের গানটা, অথবা আমারও নয়নে নয়নে রাখি। এই গান, দুটো গানের রিকোয়েস্ট আছে, যদি একটু একটু আপনি পারেন, বা যে কোনো একটা, দুটো থেকে। আচ্ছা, আমি দুটোই আমার জানা আছে, তো আমি গাইছি একটু একটু করে। আমার নয়নে নয়ন রাখে, আমার নয়নে নয়ন রাখে, পান করিতে যাও কোন মিয় আছে আখিতে, উষ্ণ আখি জল আছে আখিতে, উষ্ণ আখি জল, মধুর সুধা নাই পরাণ প্রিয়, আমার নয়নে নয়ন রাখি। আরেকটু নাকি পরে একটা করবেন? যদি সময় থাকে আমি অন্তত বলেন গাইতে না, পারি। হ্যাঁ, করেন। ও গয় শিল্পী গলাইয়া মোরে, গড়িতে চাহ কোন মানুষ প্রতিমারে, ও গয় পূজারি কেন এ আরতি, ও গয় পূজারি কেন এ আরতি, জাগাতে পাশান প্রণয় দেব তারে, এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মতে, দেহ ভৃঙ্গারে থাকে যদি মত, ও গো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয়, আমার নয়নে নয়ন রাখি। অসাধারণ क्या আসলে। बात, क्या बात। গানের কথায় এত গভীরতা যে একদম ভীষণ। গভীরে ঢুকে যাই আমরা।
তো খুবই ভালো লাগছে আসলে আপুর কাছ থেকে গানের রিকোয়েস্ট আরও ছিল, কিন্তু মানে এটা তো যেহেতু আমরা গানের অনুষ্ঠান না, সব গান শোনা যাবে না, তবে কোনো একদিন হয়তো আপুর কাছ থেকে আমরা আরও অনেক ভালো ভালো কিছু গান শুনবো। সেটা হয়তো সুযোগ থাকলে আমি এক দু লাইন গেয়ে শুনিয়ে দেবো যদি সুযোগ থাকে। তো এই আবার গানে যাওয়ার আগে আমি আপনাকে একটু প্রশ্ন করছি, আপনি তো ময়মনসিংহের মেয়ে, ময়মনসিংহে তো নজরুলের যে 30 সালে যে নজরুলের খুব বড় করে প্রতি বছর জন্মজয়ন্তী পালন করা হয়, তো আপনি তো ওই এলাকাতে ছিলেন, ময়মনসিংহ থেকে এসেছেন, তো আপনাদের ওখানে কীভাবে এই পালন করা হয় বা আপনি কতটুকু সম্পৃক্ত ছিলেন এটার সাথে? নজরুলের ময়মনসিংহেই আমার প্রথম সঙ্গীতে হাতেখড়ি নজরুল একাডেমিতে, নজরুল সঙ্গীত দিয়েই আবার সঙ্গীতে হাতেখড়ি আসলে দৈরামপুর, তাই না? দৈরামপুরে। তো ময়মনসিংহের শহরে আমরা থাকতাম, আর কাজী নজরুল ইসলাম ছিলেন 30 সালের দৈরামপুর হাই স্কুলে উনি শিক্ষা গ্রহণ করেছেন, যেটা এখন জাতীয় নজরুল কলেজ নামে পরিচিতি পেয়েছে। তো সেই 30 সালের দৈরামপুর হাই স্কুলে বিশাল মাঠ, সেই মাঠে প্রতি বছর নজরুলের জন্মজয়ন্তীতে সারা বাংলাদেশের, ইভেন আমি শুনেছি যে তোমাদের এখান থেকেও শিল্পীরা আসতেন ওখানে গান করার জন্য, কলকাতা থেকেও আসতেন। সেটা 3 দিন ব্যাপী নজরুল উৎসব হতো, আমি প্রতি বছর যেতাম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেখানকে খুব সাধারণ মানুষ যারা মাঠে খেতে কাজ করে আর কি, যারা আমি বলবো যে কৃষক, ওনারা কাজ শেষ করে সরাসরি মানে মাঠ থেকেই চলে আসতেন গান শুনতে। হ্যাঁ, খালি পায়ে, হাতে পায়ে হয়তো কাদা, লুঙ্গি পরা কিংবা খুব সাধারণ কাপড়ে কোনো রকম একটা শার্ট অথবা একটা গেঞ্জি পরে চলে আসতেন, তন্ময় হয়ে ওনারা নজরুল সঙ্গীত শুনতেন। তো যেটা আমার কাছে এত অবাক লাগতো যে আমি প্রতি বছর ওখানে যেতাম, নজরুল সঙ্গীত করতাম। এই যে আপনি একটু থামিয়ে দিচ্ছি, জি, এই যে বিলাতে এসে আপনি নজরুল নিয়ে কাজ করছেন, একটি নজরুল পরিষদ করেছেন, জি, বা ছোটবেলা থেকে আপনি নজরুল ভক্ত হয়েই বড় হয়েছেন, ভীষণ ভক্ত। এটা কি এই বিষয়টি, এই যে ময়মনসিংহে, আপনি ময়মনসিংহের মেয়ে এবং ময়মনসিংহ দৈরামপুরে এখানে যে নজরুল মেলা হয় বা সেখানে তিনি ছাত্র ছিলেন, এটা কি আপনাকে কিছুটা প্রভাবিত করেছে বলে মনে করেন? আমাকে কিছুটা না, আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। আমি যখন বুঝতে শিখেছি তখন, যখন আমি নজরুলের কবিতা গান শেখা শুরু করেছি, তার জীবনী পড়েছি, স্কুলেও পড়েছি, কিন্তু তখন অত বুঝতাম না। বাট যখন বড় হয়ে নজরুলের সাথে আমি নজরুলের জীবনী এবং সব পড়া শুরু করি, তখন আমার কাছে ভীষণ একটা আবেগ কাজ করতো যে এত ভীষণ গভীরতার একজন কবি, এত অদ্ভুত তার লেখনী, এবং তার জন্ম সেই ময়মনসিংহে 30 সালে। তো ওই 30 সালে যাওয়ার পর মনে হতো যে নজরুলকে আমি জীবন্ত দেখতে পাচ্ছি, যে নজরুল সব জায়গায় আছেন, ওনার স্মৃতি। ওই যেটা বললাম যে গ্রামের যে সাধারণ মানুষজন চলে আসতেন, ওনারা চেয়ারে বসে নজরুল সঙ্গীত শুনছেন, রাতের পর রাত, 3 রাত হতো, ওটা সকাল থেকে শুরু হতো, 3 দিন ব্যাপী সারা রাত হতো। কিন্তু যেটা আমরা দেখি যে গ্রামের সাধারণ মানুষ সাধারণত পল্লী গান যেগুলো বেশি ওনারা ভালোবাসেন, কারণ গানের কথা খুব সহজ হয়, সহজে বুঝতে পারেন। তো নজরুলের কথা গান বুঝতে সবাই হয়তো পারেন না, সেটা আমাকে অভিভূত করেছে যে ওনারা সাধারণ মানুষও নজরুলকে কতটা ভালোবাসতেন। হয়তো ওই যে তাদেরই একজন এখানে নজরুলের জন্মস্থানে, যে তার যে একটা মাটির সাথে তার একটা সম্পর্ক, গন্ধেও হয়তো তারা নজরুলকে খুঁজে পায়। অবশ্যই আমি সুমনাপুর কাছে যাচ্ছি, তো আমার কাছে মনে হয় যে এই কারণে যে নজরুলের যে দেশের গানগুলো, জি, প্রেমের গান, বিদ্রোহের গান, সব নিয়ে তো আমরা বললাম, কিন্তু এই যে দেশের গানেও কিন্তু তার একটা অনেক গভীরতা ছিল। সে যে দেশের গানগুলো করেছেন, তার দেশের গানগুলো কিন্তু অনেক পরিপূর্ণ আমি বলবো। যেমন একই অপরূপ রূপে মা তোমায়, শ্যামলা বরণ বাংলা মাতর, সেসব অসাধারণ গান, অসাধারণ সেসব সৃষ্টি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে, সুমনা কি বলতে চাও? না, আমি বলবো, তুমি বলো। আচ্ছা, যেটা হচ্ছে যে নজরুল, কাজী নজরুল ইসলাম কিন্তু গায়ক হিসাবে পরিচিতি পান রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে, সেটা হয়তো অনেকে জানেন। এবং রবীন্দ্রনাথ বসন্ত গীতিকাব্যটি নজরুলকে উৎসর্গ করেছিলেন, এবং নজরুল সেই খুশিতে তখন জেলে বসে লেখেন সৃষ্টি সুখের উল্লাসে। তো নজরুলের গানের বিস্তার বিভিন্ন দিকে, যেমন দেশাত্মবোধক, ধর্মীয়, লোকগান,
তারপর প্যারোডি গান উনি রচনা করেছেন, সেগুলো ভীষণ মজার গান, প্যারোডি গান। এবং প্যারোডি গানগুলো করে উনি কিন্তু মানুষকে একটা মেসেজ দিয়েছেন যে এটা শুধু প্যারোডি গান না, এটা কিন্তু একটা মেসেজ সবার জন্য। তারপর হচ্ছে ওনার বিভিন্ন রাগ রচনা করেছেন উনি, এবং ওনার বেশিরভাগ গানগুলোই মিশ্র রাগে। এবং নজরুল সঙ্গীত যারা করেন তারা যদি একটু ক্লাসিক্যাল নলেজ না থাকে, ক্লাসিক্যালের চর্চাটা না থাকে, গাওয়াটাও একটু মুশকিল হয়ে যায়। নজরুল তার গানে আরবি, ফার্সি এবং বিভিন্ন ভাষাকেও নিয়ে এসেছেন। উনি তামিল গানের যে সাউথ ইন্ডিয়ার যে কম্পোজিশন, ওটাকে উনি নিয়ে এসেছেন। সেগুলো দিয়ে উনি গান রচনা করেছে, যেমন আরবি ও ফার্সি ভাষায় উনি লিখেছেন গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গাজল। উনি গাজলও রচনা করেছেন অনেক। সো সেইসব আসলে বলতে গেলে অনেক সময় সেসব বলে শেষ করা যাবে না, কিন্তু যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে ত্রিশালের যে ওখানে গিয়ে জন্মস্থানে গিয়ে যে অনুষ্ঠান করাটা, সেটা আসলে একটা আমি বলে বোঝাতে পারবো না, অনেক বড় পাওয়া। এবং আমি ভীষণভাবে গর্বিত মনে করি। আমার মনে হয় সুমন আপু, আপনি হয়তো আপনার এটা এই সৌভাগ্যটা হয়নি, সুমনা হয়তো যাবে, হয়তো কখনো যাবেন, আপনি যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশ। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে নজরুলকে নিয়ে, আমাদের এই প্রিয় কবিকে নিয়ে কথা বলতে গেলে কথা এই আমার 1 ঘন্টা এই উমেন্স ওয়ার্ল্ডে আসলে শেষ করা যাবে না। একদিন এরকম 5টা অনুষ্ঠান হলেও আমার মনে হয় শেষ করা যাবে না, এত কিছু আমাদের বলার। তো তারপর আমাদের সময় হয়েছে বিদায় নেবার, বিদায় নিতে হবে। আমি সুমনাকে বলবো একটু দর্শকদের থেকে খুব ছোট করে বিদায় নিয়ে নেবার জন্য। কিছু বলবো আর খুব ছোট করে 30 সেকেন্ড। আচ্ছা, না, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেই বিষয় নিয়েই বলি যে নজরুলের যে সাহিত্যকর্মের মূল বিষয় হচ্ছে যে তার যে শব্দ চয়ন, ওনার শব্দ উচ্চারণ করলে, ধরুন আমি আবৃত্তি করি, ওনার কবিতা আবৃত্তি করি, তখন কিন্তু ওই শব্দগুলো বললে আমার শরীরের মধ্যে এক ধরনের উত্তেজনা হয়। ওনার যে শব্দ চয়ন, এটা বাংলা সাহিত্যে কজন সাহিত্যিক দার্শনিক করতে পেরেছেন, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ প্রকাশ হয়। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। সাদিয়া আপু, আপনাকে একদম খুব ছোট 30 সেকেন্ডে বিদায় নেওয়ার, 10 সেকেন্ডে বিদায় নেওয়ার জন্য। ঠিক আছে, আমি বেশি আর বলবো না। সবার শেষে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মিতা আপুকে, আমাদের প্রিয় মিতা আপুকে, এত সুন্দর অনুষ্ঠানের পরিচালনা করার জন্য, সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আয়ন টিভিকে, স্পেশালি আয়ন টিভিকে এবং আয়ন টিভির পেছনে যারা কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। নজরুলের কথা শেষ হবে না, তারপরেও ছোট করে আমরা আজকে চেষ্টা করলাম বলার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সে সাথে আমাদের দুজন অতিথিকে অনেক অনেক ধন্যবাদ। আসলে শুধু বলবো যে নজরুলের কথা বলতে গেলে আমি যেন একদম দুর্বল হয়ে উঠি, বারবার তার কাছে ফিরে যেতে ইচ্ছা করে, তার গানে ফিরে যেতে ইচ্ছা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।